আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম সাসুলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি। আশা করি সবাই ভালো আছো। আমরা জানি যে বর্জ্য নিষ্কাশনের চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিটলি শেষ করেছি, তাও এটা তোমাদের জন্য একটা স্পেশাল সেগমেন্ট, স্পেশাল ক্লাস। সো তোমরা জানো এই চ্যাপ্টারে কোনো ধরনের ভুল না করো বা কনফিউশনে না পড়ো, সেই জন্য হচ্ছে এই ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি। বর্জ্য এবং নিষ্কাশন থেকে যা কিছু কনফিউজিং তোমরা জানো পড়তে গিয়ে কোনো ধরনের কনফিউশনে না পড়ো, বা বোর্ড কোশ্চেন বা অ্যাডমিশনে এক্সাম দিতে গিয়ে কোনো ধরনের কনফিউশনে না পড়ো, সেজন্য এই ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি। সো প্রথম যেই কনফিউশনটা আমাদের ক্রিয়েট হয় সেটা হচ্ছে রেচন নালী ভার্সেস মূত্রনালী। এখন আমি একটু ছোট করে রেচনতন্ত্রটা একই। দেখো এটা কিডনি থেকে একটা টিউব বের হয়ে আসলো, একটা নালী বের হয়ে আসলো, এবং সেটা গিয়ে একটা থলিতে গেল, দেন একটা ছোট নালীর মাধ্যমে এটা শেষ হলো। এখন দেখো এই যে লম্বা নালীটা আঁকলাম, এটার নাম হচ্ছে রেচন নালী। এটার আরেকটা নাম কি? ইউরেটার। রেচন নালীর আরেক নাম কি? ইউরেটার। এটা কিন্তু 25 সেন্টিমিটার লম্বা। আর মূত্রথলি হচ্ছে এই যে মূত্রনালী, মূত্রনালী হচ্ছে এই ছোট্ট নালীটা, এটার নাম হচ্ছে ইউরেথ্রা। তাহলে রেচন নালী হচ্ছে ইউরেটার এবং মূত্রনালী হচ্ছে ইউরেথ্রা। তো রেচন নালী, মূত্রনালী। ওকে, নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট দেখো ইউরিয়া তৈরি হয় কোথায় আর নিষ্কাশন হয় কোথায়? নিষ্কাশন হয় কিসের মাধ্যমে? ওকে, দেখো ইউরিয়া কিন্তু তৈরি হয় অর্নিথিন চক্রের মাধ্যমে বা ইউরিয়া চক্রের মাধ্যমে। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। তাহলে দেখো এই যে অর্নিথিন চক্র, এইটা কিন্তু কোথায় হয়? যকৃৎ। তাহলে ইউরিয়া তৈরি হয় যকৃতে, কিন্তু ইউরিয়া নিষ্কাশন হয় বৃক্কের মাধ্যমে মূত্র হিসেবে। ইউরিয়া নিষ্কাশন হয় বৃক্কের মাধ্যমে। ওকে, তাহলে ইউরিয়া তৈরি হচ্ছে ইউরিয়া চক্রের মাধ্যমে বা অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে, কিন্তু নিষ্কাশন হয় বৃক্কের মাধ্যমে। দেন চলে আসি নেফ্রনের সংখ্যা। নেফ্রন এক বৃক্কে কয়টি থাকে? একটি বৃক্কে। এক বৃক্কে কয়টি থাকে? 10 থেকে 12 লক্ষ। কিন্তু দুইটি বৃক্কে কয়টি থাকবে? ডাবল। তাহলে দুই বৃক্কে কয়টি থাকে? ডাবল করলে 20 থেকে 24 লক্ষ। তাহলে নেফ্রন এক বৃক্কে 10 থেকে 12, দুই বৃক্কে 20 থেকে 24 লক্ষ। আচ্ছা, নেক্সট চলে আসি। আমরা পড়েছি না যে হার্ট থেকে প্রতি মিনিটে কিডনিতে কতটুকু রক্ত যায়? 1200 মিলিলিটার। তাহলে এটা আসলে দুইটি বৃক্কে রক্ত যায় কতটুকু? 1200 মিলি। 1200 মিলি। দুইটি বৃক্কে রক্ত যায় কতটুকু? 1200 মিলি। তাহলে একটি বৃক্কে রক্ত যায় কতটুকু প্রতি মিনিটে? প্রতি মিনিট, হ্যাঁ, 1200 মিলি প্রতি মিনিট। তাহলে একটি বৃক্কে রক্ত যাবে কতটুকু? 600 মিলিলিটার। 600 মিলিলিটার, এটা বলবে না। তাহলে হার্ট থেকে রক্ত দুইটি বৃক্কে প্রতি মিনিটে 1200 মিলি যাচ্ছে। কতটুকু রক্ত? 1200 মিলি। আর একটি বৃক্কে 600 মিলি, অর্ধেক। ওকে, নেক্সট হচ্ছে এই যে রক্ত গেল, তার মধ্যে পরিশ্রুত হয় কতটুকু প্রতি মিনিটে? 125 ঘন সেন্টিমিটার। তাহলে এই যে পরিশ্রুত হলো যেটা, সেটার নাম হচ্ছে প্রাথমিক মূত্র। তাহলে প্রতি মিনিটে প্রাথমিক মূত্র তৈরি হয় কতটুকু? প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট। এটার আরেকটা নাম কি? গ্লোমেরুলার ফিল্ট্রেট। সেটা কতটুকু তৈরি হয়? 125 ঘন সেন্টিমিটার। 125 ঘন সেন্টিমিটার।
বা রক্ত পরিশ্রুত হয় প্রতি মিনিটে কতটুকু 125 ঘন সেন্টিমিটার। সেখান থেকে আলটিমেটলি মূত্র তৈরি হয় প্রতি মিনিটে কতটুকু 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার। ওকে ওকে, নেক্সট আমরা কিন্তু জানি যে সংগ্রাহী নালী বলে একটা অংশ আছে, কিন্তু এটা কিন্তু রেনাল টিউবুলের অংশ নয়। সংগ্রাহী নালী, সংগ্রাহী নালী, হ্যাঁ সংগ্রাহী নালী কিন্তু রেনাল টিউবুলের অংশ নয়। রেনাল টিউবুলসের অংশ নয়। তাহলে রেনাল টিউবুলসের অংশ কি কি? রেনাল টিউবুলসের অংশ কি কি? এক নাম্বার কি আছে? নিকটবর্তী পেঁচানো নালিকা, নাকি নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। তারপর 2 নাম্বার কি আছে? হেনলির লুপ, হেনলির লুপ। এবং 3 নাম্বার দূরবর্তী পেঁচানো নালিকা। ওকে, দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। এবার নেক্সট হচ্ছে মালপিজিয়ান নালিকা এবং মালপিজিয়ান বডি। মালপিজিয়ান একটা হচ্ছে নালিকা, নালিকাটা কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ। তাহলে এটা আর্থ্রোপোডা চ্যাপ্টারে পাবা, আর্থ্রোপোডা তাদের প্রধান রেচন অঙ্গ। আর মালপিজিয়ান বডি এটা হচ্ছে রেনাল কর্পাসলের আরেক নাম। তাহলে রেনাল কর্পাসলের আরেক নাম হচ্ছে মালপিজিয়ান বডি। রেনাল কর্পাসলের আরেক নাম হচ্ছে মালপিজিয়ান বডি। ওকে, তাহলে মালপিজিয়ান নালিকা এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ, আর বডি হচ্ছে রেনাল কর্পাসলের আরেক নাম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি, এটা কিন্তু আমরা জানি এডিএইচ তৈরি হয় কোথায় এবং ক্ষরণ হয় কোথা থেকে? এডিএইচ তৈরি হয় হাইপোথ্যালামাসে এবং ক্ষরণ হয় কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে। পশ্চাৎ পিটুইটারি থেকে এটা ক্ষরণ হয়, এডিএইচ এর ক্ষরণ হয়। আচ্ছা, নেক্সট চলে আসি অ্যানজিওটেনসিনোজেন এবং অ্যানজিওটেনসিন। ওকে, তাহলে অ্যানজিওটেনসিনোজেন এটা কিন্তু বৃক্কে তৈরি হয় না। অ্যানজিওটেনসিনোজেন এটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় যকৃতে। অ্যানজিওটেনসিনোজেন তৈরি হয় যকৃতে, বৃক্কে না। অ্যানজিওটেনসিনোজেন বৃক্কে তৈরি হয় না, অ্যানজিওটেনসিনোজেন যকৃতে তৈরি হয়। এবং মনে রাখবে যে নামের শেষে যে ওজেন বা নামের আগে যদি প্রো থাকে তাহলে সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সেটাকে অ্যাক্টিভ করতে হয় কোন একটা এনজাইমের সহায়তায়। তারপরে চলে আসি রেনিন এবং রেননিন। এই যে রেনিন, এই রেনিন হচ্ছে একটু আগে যে পড়লে অ্যানজিওটেনসিনোজেন সেইটাকে অ্যাক্টিভ করে এবং সেটাকে, তাহলে এটা কি করে? অ্যানজিওটেনসিনোজেন না, এই নোজেনকে অ্যাক্টিভ করে এইটার যেই ওজেন পার্টটা এটাকে সরিয়ে ফেললে কি হবে? অ্যানজিওটেনসিন। তাহলে অ্যানজিওটেনসিন উৎপন্ন করে। তাহলে এটা মূলত অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিনে কনভার্ট করে। আরেকটা আছে রেননিন, এটা পাকস্থলীর চ্যাপ্টার বা ডাইজেশন চ্যাপ্টারে পাবা। এই রেননিন হচ্ছে দুধের প্রোটিন কেসিন থাকে, এই কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। দুধের প্রোটিন কেসিনকে
প্যারা কেসিনে পরিণত করে, দুধের প্রোটিন কেসিনকে প্যারা কেসিনে পরিণত করে। নেক্সট হচ্ছে ডাইউরেটিক এবং অ্যান্টি ডাইউরেটিক। এটা তো বুঝো নাকি? ডাইউরেটিক কি করে? ডাইউরেটিক হচ্ছে মূত্রের পরিমাণকে বাড়ায়। ডাইউরেটিক মূত্রবর্ধক বা মূত্রের পরিমাণ বাড়ায়, মূত্রবর্ধক। তাহলে মূত্রে আসলে পানির পরিমাণ বাড়ায় যদি, তাহলে কি হবে? মূত্রটা কম ঘন হয়ে যায়। আর অ্যান্টি ডাইউরেটিক যেটা, এটা মূত্রের পরিমাণ কমায়, মূত্র কমায়। সো মূত্র কমালে ঘন করে, মূত্রকে। আর এটাকে হচ্ছে কি মূত্রকে হালকা করে বা পাতলা করে। হ্যাঁ, এটাকে পাতলা লিখি, বা ঘনত্ব কমায়, আচ্ছা পাতলা করে। তাহলে মূত্রের পরিমাণ বাড়ায়, ঘনত্ব কমায়। আর এখানে মূত্রের পরিমাণ কমায় কিন্তু ঘনত্ব বাড়ায়, অর্থাৎ মূত্রকে ঘন করে। নেক্সট আসি গ্লাইকোসুরিয়া। মূত্র দিয়ে যখন, গ্লাইকোজেন নাকি গ্লুকোজ? গ্লাইকোসুরিয়া। মূত্র দিয়ে গ্লুকোজ, এটা কিন্তু গ্লাইকোজেন না। তাহলে মূত্র দিয়ে যখন গ্লুকোজ যায় তখনই হচ্ছে সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। মূত্র দিয়ে গ্লুকোজ, এটা কিন্তু গ্লাইকোজেন না, গ্লাইকোজেন না। মূত্র দিয়ে যখন গ্লুকোজ যায় তখন সেই কন্ডিশনকে বলে গ্লাইকোসুরিয়া। আরেকটা আছে হেমাচুরিয়া। আমরা জানি হিম রিলেটেড কোন শব্দ পেলে বুঝবা সেটা রক্তের সাথে সম্পর্কিত। তাহলে হেমাচুরিয়া মানে হচ্ছে মূত্র দিয়ে রক্ত, মূত্র দিয়ে রক্ত। নেক্সট হচ্ছে বৃক্কের রোগ নির্ণয় নির্দেশকের নাম কি বলতো? বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশকের নাম কি বলতো? এটার নাম হচ্ছে ক্রিয়েটিনিন। বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক ক্রিয়েটিনিন। এটা কিন্তু ক্রিয়েটিন না, ক্রিয়েটিন না, কিন্তু ক্রিয়েটিনিন। বৃক্কের রোগ নির্ণয় নির্দেশক ক্রিয়েটিনিন। ওকে, নেক্সট এখানে লাস্ট পড়া যেটা সেটা একটু বড় করে বলি। দেখো, অনেকেই আমরা জানি বহুমূত্র রোগ বা ডায়াবেটিসে কি হয়? মূত্রের পরিমাণ বেড়ে যায়। এখন এটা দুই কারণে মূত্রের পরিমাণ বেড়ে যেতে পারে। এক হচ্ছে মূত্রের ভিতরে যদি গ্লুকোজ চলে আসে, অর্থাৎ রক্তে অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ, এত বেশি গ্লুকোজ যে এটা মূত্রে চলে আসছে। ওকে, সো গ্লুকোজ করে কি? পানিকে টেনে নেয়। গ্লুকোজ, ধরো এটা গ্লুকোজ হচ্ছে পানিকে টেনে নিল, ফলে কিন্তু মূত্রের পরিমাণ বেড়ে গেল। এখন গ্লুকোজ কি কারণে বেড়ে যায়? গ্লুকোজ বেড়ে যায় যখন ইনসুলিন ক্ষরণ কমে। ইনসুলিন ক্ষরণ কমে গ্লুকোজ বাড়ে, তখন হচ্ছে মূত্রের পরিমাণ বেড়ে যায়। তখন এই কন্ডিশনটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, বা এটাকে বাংলায় বলে মধুমেহ। ডায়াবেটিস মেলিটাস, বা এটাকে বাংলায় বলে মধুমেহ। আরেকটা কন্ডিশন দেখাই। ধরো এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, এখানে সেই যে সেলটা, এখানে যে এডিএইচ ক্ষরণ হলে কি হতো মনে আছে? এটা পানিকে টেনে নেয় নাকি? এডিএইচ ক্ষরণ হলে পানিকে টেনে নিচ্ছিল। এখন এই এডিএইচ ক্ষরণ যদি কমে যায় তাহলে কিন্তু সে পানিকে টানতে পারবে না, ফলে পানি যেটা মূত্র দিয়ে বের হচ্ছিল সেটা মূত্র দিয়েই চলে যাবে, সেটা কিন্তু রক্তে ব্যাক করতে পারবে না, অর্থাৎ পানির পুনঃশোষণ হবে না দূরবর্তী পেঁচানোর নালিকাতে। তাহলে এডিএইচ ক্ষরণ কমে গেলে মূত্রের পরিমাণ কিন্তু বেড়ে যায়। কেন? পানির পুনঃশোষণ হতে পারছে না। এডিএইচ ক্ষরণ কমে গেলে যেই মূত্রের পরিমাণ বেড়ে গেল, যে কন্ডিশনটা, এই রোগটা হচ্ছে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, তাহলে ইনসুলিন ক্ষরণ কমে গিয়ে ডায়াবেটিস মেলিটাস হয়, আর এডিএইচ এর ক্ষরণ কমে গিয়ে ডায়াবেটিস ইনসিপিডাস হয়। আজকের ক্লাস এইটুকুনি।